আসতে বলুন স্যার, ঘরে আপনার স্ত্রী আছে। উনি যদি বাই চান্স এখানে চলে আসেন তাহলে আপনার সাথে আমাকেও খারাপ ভাববেন। এটা কোনো হাসপাতাল নয়, আমার স্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় যে যখন খুশি যেখানে খুশি চলে আসবে। সে নয় বুঝলাম, কিন্তু আপনি আমাকে কেন ডেকে পাঠালেন সেটাই তো বুঝতে পারলাম না। নারায়ণ বাবু, বলেন স্যার। আপনার উপর আমার বড্ড রাগ হচ্ছে, রাগ। কেন? আমি এবার কি করলাম? ওইটাই তো কারণ, কিছুই করছেন না। আরে বাবা, দিনকাল বড্ড খারাপ, চোখ কান খুলে রেখে কাজ করুন। তার মানে আপনি কি বলতে চাইছেন বলুন তো বিলাসবাবু? শোনো, পুরনো সরকার ছিল, আমারও কেস চলছিল, তারপরে দুম করে পরিবর্তন, আর আমার কারখানা শ্রমিকদের নেতা ওই অধিকারী পরিবর্তনে ছোঁয়া লাগিয়ে মাথা চালা দিয়ে উঠেছে। আমার বিরুদ্ধে শ্রমমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করবে বলছে। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো, আমার মতন সহজ সরল সাদাসিধে মানুষের পক্ষে এই সব ঝামেলা পোষায়? ওরা চাইছে নাকি ন্যায্য অধিকার? অধিকারী এসে গেছে নিজের ন্যায্য অধিকার চাইতে। তবে অধিকারী কেমন আছো? বাড়িতে সবাই ভালো তো? আমার বাড়ির খবর না নিয়ে আমাকে এখানে কেন ডেকেছেন সেটা বলুন। বাবা, বড্ড তাড়ায় আছো দেখছি। বেশ, তবে অধিকারী, শুনলাম তুমি নাকি আজকাল আন্দোলন করছো, কারখানার গেটের বাইরে মঞ্চ সাজিয়ে ধর্নায় বসেছো, আবার অনশন করার প্ল্যান করছো। সে আপনি যাই বলেন মালিক, আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতেই হবে। রান্নার গ্যাস থেকে পেঁয়াজ, সবজি থেকে চাল, সবের দাম বাড়ছে, অথচ গত 20 বছর ধরে আমাদের মাইনে বোনাস একই আছে, ওই টাকাটা সংসার চলছে না। তা তোমার সংসারে কে কে আছে অধিকারী? বউ, দুটো বাচ্চা, বুড়ো বাবা মা, অবিবাহিত একটা বোন। এবার আপনারাই বলুন, 20 বছর আগে ধার্য করা মাইনেতে সংসার চালাবো কি করে? এটা ঠিক কথা সপু। অধিকারী, তোমার এই কথার সাথে আমি একেবারে একমত। এই কটা টাকায় সংসার চালানো যায় না সপু। এক কাজ কর, আজ রাতে অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দে। না অধিকারী, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার বাড়িতে থাকবে। তোমার খাবার, মদ, এমনকি মেয়ে ছেলে পর্যন্ত আমি তোমাকে দেবো। আজ রাতে ইলেকট্রিক মিটারের শর্ট সার্কিট থেকে আগুন লেগে তোমার গোটা পরিবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তখন তো তোমার আর কোনো দায়িত্ব নেই, তুমি একা যে টাকা মাইনে পাচ্ছ খরচ করেও বেঁচে যাবে। কি কেমন আইডিয়া দিলাম, ভালো না? আপনি এত বড় শয়তান! অধিকারী, দেখেছো আমাকে শয়তান বলছে? আরে বাবা, আমি এত ভালো একটা আইডিয়া দিলাম আর আমি নাকি শয়তান? অধিকারী, আমি যদি গায়ের জামাটা খুলি তাহলে দেখবে বুকে সাইনবোর্ডে লেখা আছে শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। এখানে অন্যায্য ভাবে শয়তানি সাপ্লাই করা হয় আর আমাদের কোনো শাখা নেই। কি বুঝলে? বুঝলাম, আর বুঝলাম বলে বলছি, এইভাবে শ্রমিক কিষাণ মজুরদের থামানো যাবে না। আমাদের প্রতিবাদ একদিন না একদিন দাবানলের মতন জ্বলে উঠবে। অধিকারী বাবু, ঠান্ডা মাথায় বুঝুন, ওনার সাথে পাঞ্জেল হতে যাওয়াটা কি ঠিক হচ্ছে? তাতে আপনিও মরবেন আর আমরা সংসারটাও মরব। আরে ভাই, শুধু ঝামেলা করে কোনো লাভ হবে না। তার চেয়ে বিলাসবাবু যেভাবে বলছেন সেইভাবে আমি ওনার অন্যায়কে মেনে নেবো, তাই তো? কখনো নয়, আমি সবাইকে সব কথা বলে দেবো, আপনার মুখোশটা আমি খুলে দেবো। যা নারায়ণ বাবু, আপনার বুঝি আর পদোন্নতি হলো না? কেন? আরে কেন কি বলছেন? আমি ভেবেছিলাম কমিশনার সাহেবকে বলে আপনার পদোন্নতির চেষ্টা করবো, কিন্তু এখন দেখছি এবার আপনার মুখোশ খুলে দেবে। এরপর পাবলিক থানা ঘেরাও করবে, মিডিয়ার কাছে আপনি হবেন ব্ল্যাক লিস্টেড পুলিশ অফিসার, ব্ল্যাক লিস্টেড। তখন আমি আপনার হয়ে কি করে সুপারিশ করবো বলতে পারেন? কি করছেন? কাক কখনো কাকের মাংস খায় না। আপনি আমারই সামনে দাঁড়িয়ে আমারই কর্মচারীকে নিজের স্বার্থ রক্ষার জন্য মারতে চাইছিলেন। আপনি যদি সত্যি গুলিটা চালিয়ে দিতেন তাহলে আমি আপনাকে। আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি, যা করা তো তুমি করেছো অধিকারী। তুমি? আমি? হ্যাঁ, তুমি পুরুলিয়া জঙ্গলে বেআইনি অস্ত্র পাচার করার ব্যবসা করতে। নারায়ণবাবু জানতে পেরে তোমাকে অ্যারেস্ট করতে আসে না, তুমি নারায়ণবাবু পায়ে একটা গুলি চালিয়ে দাও। তাতে আত্মরক্ষার খাতিরে এনকাউন্টার করে নারায়ণবাবু তোমাকেও। নারায়ণবাবু, কটা দিন পুলিশ হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যান, আপনার বিশ্রামের প্রয়োজন। টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে স্যার, আপনি বরঞ্চ কয়েকটা অস্ত্র দিয়ে ওকে হোগলা জঙ্গলে ফেলে দিয়ে আসুন, আমি রিপোর্টটা সেভাবে লিখছি। পিস্তলটা নিয়ে যান। স্যার, নেহাত পায়ে গুলি লেগেছে, তা না হলে আমি আপনাকে একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করতাম। তবুও দূর থেকে একটা প্রণাম করে যাচ্ছে স্যার। সপু, বলুন বিলাসবাবু। সত্যমেব জয়তের বাচ্চা যেভাবে বলে গেল, অধিকারী লাশটাকে ঠিক সেইভাবে সাজিয়ে দেয় না রে? ঠিক আছে। হ্যাঁ গো ডার্লিং, বলছি এবার অধিকারীর জন্য একটা বড় করে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে তো। যতই হোক আমার কারখানার পুরনো কর্মচারী বলে কথা। সে তো নিশ্চয়ই। তাহলে যাওয়া দেরি করো না, এক্ষুনি অফিসে চলে যাওয়া, শ্রাদ্ধতে কাদের কাদের নেমন্তন্ন করবে তার একটা লিস্ট তৈরি করে ফেলো। ওকে স্যার। শোনো, রাতে গেস্ট হাউসে এসো, আমার সেবা করলে তোমারই পুণ্য। যেদিন ডিউটি জয়েন করেছি সেদিন থেকেই তো আমাকে দিয়ে সেবা করাচ্ছেন, এই আর নতুন কথা কি? ও অপু ডার্লিং, ব্যাংক ব্যালেন্সটাও তো বেড়েই চলেছে, সেটা দেখছো না? সেটা অনেকদিন ধরেই দেখছি স্যার। স্কুলে ফাইনাল পরীক্ষার রেজাল্টে 2 নম্বর বাড়িয়ে
কমিশনার আমাকে আমাকে জড়িয়ে ধরেছিল, কলেজে অ্যাডমিশন পাইয়ে দিয়েছিল বলে জিএস আমাকে নিয়ে অন্ধকার ঘরে গিয়েছিল। আর এই চাকরিটা 2 বছর আগে আপনি আমাকে দিয়েছিলেন বলে আপনার কাছেও আমাকে সঁপে দিতে হয়েছিল। রেজাল্টে নাম্বার, কলেজে অ্যাডমিশন বা ব্যাংকের টাকা কতটা বেড়েছে জানি না স্যার, তবে এই জীবনের যন্ত্রণাটা অনেকখানি বেড়ে গেছে স্যার, অনেকখানি। আমার যৌবনের ল্যাপটপে লজ্জার অবসানগুলো খুলে সম্মানের মাউসে ক্লিক করে চরিত্রের মেল আপনার কাছে পৌঁছে দিতে আমি আজ রাত আপনার গেস্ট হাউসে পৌঁছে যাব স্যার। বাই। দেখেছেন কিরকম কম্পিউটারাইজ রক্ষিতা পুষেছি আমি। তবে বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই, আমার সত্যি কোনো দোষ নেই। কারুর চোখ খারাপ হলে ডাক্তার বলেন চশমা পড়তে, আবার কারুর পেট খারাপ হলে ডাক্তার বলেন ওষুধ খেতে। আমার আবার চরিত্র খারাপ, চরিত্র। তাই ওই ডাক্তার আমাকে বলেছে মেয়ে ছেলে খেতে, আর তাতে তো প্রচুর টাকা লাগে। তাই তো এই ভগবানপুরের অসহায় মানুষগুলো রক্ত জল করা টাকা পয়সা আমি ছিনিয়ে নিই। আমার তৈরি করা ষড়যন্ত্রের মঞ্চে তারা প্রত্যেকে এক একটা কাঠের পুতুল। সন্ত্রাসের সূত্র দেবে আমি তাদের প্রত্যেককে নাচাই, আর যে আমার ইশারা নাচতে চায় না তার হাতে আমি ধরিয়ে দিই পৃথিবী থেকে চলে যাওয়ার। খালি কদিন ধরে একটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে জানেন, ওই সজলের বোন ফুলকি, সে নাকি আবার বিদেশ থেকে পড়াশোনা শেষ করে গায়ে ফিরছে। আরে বাবা, সে তো গ্রামের 5টা মানুষের মতো মূর্খ হবে না। যদি আমার কাজে বাংলা দিতে আসে তাহলে তো আমাকে আবার সুরের বাচ্চা হয়ে যেতে হবে। এই মরেছে, আবার টেনশন হচ্ছে। আহা মরি কি যে করি, টেনশনে মন ভরেছে। ফুলের মতো ফুলকি আমার মনকে পাগল করেছে, খুশিতে গান ধরেছে। ফুলের মতো ফুলকি আমার মনকে পাগল করেছে, ফুলের মতো ফুলকি আমার মনকে পাগল করেছে, ফুলের মতো ফুলকি আমার মনকে পাগল করেছে। একটা মুহূর্ত অপেক্ষা করে থাকতে পারছি না। আজ ফুলকি আসছে, তাই ওকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। ভালোবাসার জোয়ারে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। সাঁতার না যাই কিন্তু ডুবে যাবি বাছা। ঠাম্মা, বেশ নিজেকে রোমান্টিক করে তুলেছিলাম, কথার মধ্যে কথা বলে দিলে তো স্বপ্নের 12টা বাজিয়ে। ও মা, তুই জেগে জেগে স্বপ্ন দেখছিলি নাকি? তা স্বপ্ন দেখছিলি? চাঁদের স্বপ্ন। চাঁদের স্বপ্ন? হ্যাঁ ঠাম্মা, চাঁদের স্বপ্ন। আমি স্বপ্ন দেখছিলাম দিনের আলোর অপেক্ষা কাটিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। জ্যোৎস্নার আলো রাতের অন্ধকারকে করে তুলেছে মায়াবী। কোটি কোটি তারারা গাইছে প্রেমের গান। আর ওই দেখো নীল আকাশকে ধরা দিয়েছে চাঁদ। আর নীল আকাশ নিজেকে সামলে রাখতে না পেরে চাঁদকে জড়িয়ে ধরছে। বাচ্চাদের বাচ্চা না হয়ে যায়। ঠাম্মা, আর ঠাম্মা বলে যতই লজ্জা পাও, আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি ফুলকির সঙ্গে তো তাড়াতাড়ি বিয়েটা না দিলে তুই একটা কাণ্ড বাঁধিয়ে বসবি। সত্যি ঠাম্মা, ফুলকিকে ছাড়া আমি বাঁচবো না। জানে বাবা, খোকা, আর জানি বলে একটা খবর বলতে আমার ঠোঁটটা কাঁপছে। লন্ড ভন্ড করিতে পারবো তো একটা চরম কাল বৈশাখীর পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি। মনটাকে তুই শান্ত করছিস কিন্তু বাবা, আর সেই সঙ্গে শক্ত কর, কারণ তোরই জন্য অপেক্ষা করছে সেই চরম দুঃসংবাদটা। মা, তুমি তো জানো যে সজল আর ফুলকির বাবা নন্দ ছিল আমার ছেলেবেলাকার বন্ধু। আমার সাথে আড্ডা মারতে নন্দ যখন বাড়িতে আসতো তখন তার সাথে আসতো সেই ছোট্ট ফুলকি। হ্যাঁ, সিধুও তখন খুব ছোট, ওরা তখন বড় বউ খেলা করতো। তুই প্রথমে নন্দকে বলেছিলি ফুলকি বড় হলে সিধুর সঙ্গে ওর বিয়ে দিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কি বাবা বলো, তুমি চুপ করে গেলে কেন? কিন্তু কি? একটা অভ্যুক্ত জন্তুর আমাকে থামিয়ে দিচ্ছে রে সিদ্ধার্থ। কি হয়েছে খোকা, একটু খুলে বল। এক রাত আশা বুকে নিয়ে ফুলকিকে আনতে সজলের সাথে স্টেশনে গিয়েছিলাম, কিন্তু স্টেশনে ফুলকিকে দেখে বুঝতে পারলাম ফুলকি আমাদের ছেলেকে নয়, 1 মাস আগে বিদেশের এক সাহেবকে বিয়ে করে দেশে ফিরেছে। আজকের ফুলকি বিবাহিতা। না বাবা, হতে পারে না। এ হয়েছে রে সিধু, আমি নিজে দেখেছি। ওর স্মৃতিতে সিঁদুর হাতে শাখা। কিন্তু বাবা এই কথা শোনার পর আমার মনটাই যে ফাঁকা হয়ে গেল বাবা। চোখের জলে ঝাপসা হয়ে গেল আমার 2 চোখের স্বপ্ন। এখন কি নিয়ে বাঁচবো আমি? ঠাম্মা, এই কথাটা শোনার পর আমার বেঁচে থাকার ইচ্ছেটাই যে মিথ্যে হয়ে গেল ঠাম্মা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ধাক্কায় তলিয়ে গেল আমার সাধের কুড়ে ঘর। বলো না ঠাম্মা, ভাগ্য আমার সঙ্গে কি করলো? সিধু, তুমি আমাকে কি শোনালে বাবা? এখন যে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তাই খোলা রইল না। একজনের দাঁত করে সব ফেলে দেবো আজকাল কোথাকার। দেখেছো আমি যদি মারা যাই এমন ভাবে কাঁদবে না, এখন যেমন কাঁদছে। শোন,
এতক্ষণ যা বলেছি সব মিথ্যে। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। ফুলকি বিয়ে টিয়ে করে। এতক্ষণ তাহলে তুই নাটক করছিলি? হ্যাঁ মা, নাটক করছিলাম। তবে তুমি বিশ্বাস করো মা, এই নাটকের নাট্যকার আমি নই, ওই ফুলকি। ফুলকি? হ্যাঁ মা, ট্রেন থেকে নেমে ফুলকি তো আমাকে বললো, কাকা বাবু শুধু আমাকে আগের মতো ভালোবাসে কিনা তার একটা পরীক্ষা নিতে হবে, তাই তুমি গিয়ে বানিয়ে বানিয়ে কথাগুলো বলো। আর আমি এখানে এসে গম্ভীর হয়ে। ফুলকি এখন কোথায়? কেন রে, কি করবি? ওকে গলা টিপে খুন করে নিজেও জেল খাটবে। ওরে আমার বীর পুরুষ রে, ফুলকি এসে সামনে দাঁড়ালেই তোর বেরিয়ে যাবি গান। গাঁয়ের মেয়ে ফুলকি আমি বিদেশ ঘুরে শেষে এলাম ফিরে তোর বুকে, গ্রামকে ভালোবেসে। গাঁয়ের বুকে ফুল এবার ফুলের মতো হেসে। গাঁয়ের মেয়ে ফুলকি আমি বিদেশ ঘুরে শেষে এলাম ফিরে গ্রামকে ভালোবেসে, গ্রামকে ভালোবেসে। ঠাম্মা! আয় মা, আয় আয়, কত বড় হয়ে গেছিস, এবার তোকে আমার নাত বইয়ের মতোই লাগছে। ও খোকা, এবার একটা ভালো দিন দেখে সিঁদুর গলায় ওকে চুলিয়ে দেবার ব্যবস্থা কর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঠাম্মা? তোমাদের সিধুকে বিয়ে করতে আমার ভারী বয়ে গেছে। আমি কোথায় ভাবলাম কাকাবাবুর কথাগুলো বিশ্বাসই করবে না। ও মা, তা তো হলোই না, উল্টে রাম ছাগলের মতন ভ্যাঁ ভ্যাঁ করে কিছুক্ষণ কাঁদলো। তোমার বিয়ে হয়ে গেছে এই খবরটা পাওয়ার পর আমার চোখে জল আসাটাই স্বাভাবিক। তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব? ফুলকি, গত 4 বছর বিদেশে পড়াশোনা করার জন্য আমি গ্রামে ছিলাম না। তো গত 4 বছরে এমন একটা রাতও কি কেটেছে যে রাতে আমি তোমাকে ফোন করে গুড নাইট বলিনি? ফুলকি, আমি গত কিন্তু- 4 বছর, গত 4 বছরে এমন একটা সকালও কি কেটেছে যে সকালে আমি তোমাকে ফোন করে হ্যালো গুড মর্নিং বলিনি? দেখেছো তো ঠাম্মা, তোমাদের ফুলকিটা বিদেশ থেকে ঘুরে এসে শুধু শুধু আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। এই বকুড়ি, আমার নাতির সঙ্গে ঝগড়া করছিস কেন রে? বেশ করব, ঝগড়া করব। সে তুই ঝগড়া করবা, আরে আমিও তো তোর সাথে আছি। তাছাড়া আমার তো এরকম একটা ঝগড়ুটে বৌমাই পছন্দ। কাকাবাবু, বহুদিনের একটা স্বপ্ন আজ আমার সার্থক হতে চলেছে রে মা। বহুদিন পর এই ভটসাজ বাড়িতে আবার খুশির ঝাড়বাতিগুলো জ্বলে উঠবে, সানাইয়ের শব্দে মুখরিত হবে সারা গ্রাম। লাল বেনারসি পরে কপালে চন্দনের ফোঁটা নিয়ে তুই আসবে ঘরে, কিন্তু মনে রাখিস মা, সিঁদুর কাছে তুই বউ, তোর ঠাম্মার কাছে তুই নাচবো, কিন্তু আমার কাছে তুই আমার মেয়ে রে মা, শুধু মেয়ে, শুধুই মেয়ে। কাকাবাবু তো মেয়ে বলে চলে গেল, এদিকে মেয়ের পেটে যে ছুঁচোয় টনবই ঠক দিচ্ছে, তার কি হবে? মা, তোর খিদে পেয়েছে? হবে না, সেই কলকাতা থেকে ট্রেনে করে এতটা পথ এসেছি, স্টেশনে নেমেই দাদার হাতে লাগেজটা ধরিয়ে দিয়ে বললাম দাদা তুই বাড়ি যা, আমি ঠাম্মার বাড়ি থেকে খেয়ে ফিরবো। তাড়াতাড়ি খেতে দাও না, খিদে পেয়েছে। ঠাম্মা, ঠাম্মা তোমার মনে পড়ে ঠাম্মা, সেই ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে আমি আর দাদা তোমাদের এই বাড়িতে চলে আসতাম, আলু পোস্ত খেতে ভালোবাসতাম বলে তুমি রোজ 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 আমাদের জন্য আলু পোস্ত করে খাওয়াতে। হ্যাঁ, মনে থাকবে না? মনে থাকবে না? আর তোমার জন্যই তৈরি করা আলু পোস্ত খেতে খেতে সজলদার আমার পেটে চড়া পড়ে যেত। বেশ হতো, বেশ হতো ঠাম্মা, আমি আজও আলু পোস্তই খাবো, বিউলির ডাল আলু পোস্ত দিয়ে ভাত আর সঙ্গে মোরলা মাছের টক। তুই সেই আগের ফুলকি আছিস, একটু পাল্টাসনি। একটুও পাল্টাবো না, আমি তোমাদের ফুলকি ফুলকি থাকবো, তোমার নাতির সঙ্গে ঝগড়া করব আর অন্যায় দেখলেই প্রতিবাদ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওসব প্রতিবাদ ওটাই বোঝাচ্ছি। প্রতিবাদ করতে হবে না, কারণ এই গ্রামের অবস্থা খুব একটা ভালো নয়। এই 4 বছরে অনেক কিছুই বদলে গেছে। ওসব কথা এখন থাক সিধু, আমি বলছিলাম কি, তোর একটু গল্প টল্প কর, আমি তোদের খাবারের ব্যবস্থা করে দিয়ে যাই। ঠাম্মা, আমি তোমার সঙ্গে যাই। ইয়ে মানে কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। আমার সঙ্গে গিয়ে আর কাজ নেই ভাই। কেন ঠাম্মা, যাও যাও দেখছিস যাও। না হ্যাংলাটা কেমন? এ বাবা, করে তোকে ডাকছে। এই সত্যি তো, এই কেন ডাকছে? কেন? কেন আবার? এতক্ষণ চাঁদকে জড়াচ্ছিল, এবার তোকে জড়াবে। তবে দেখিস ভাই, বেশি জড়াজড়ি করিস না, বাইরের দরজাটা আবার খোলা আছে। দেখো দেখি, ঠাম্মাটা যেন কি কোনো কথাই মুখে আটকায় না, যা পারে তাই বলে যায়, যা পারে। আর তুমি বা কি ঠাম্মার পেছন পেছন রান্নাঘরে চলে যাচ্ছিলে? রান্না করতে? রান্না করতে? আমার কথা একটু মনে পড়ে না। আসলে তোমাকে মুরগি করতে আমার খুব ভালো